আসসালামু আলাইকুম। প্লেন ক্র্যাশের ফলে কিছু যাত্রী গিয়ে পড়ে এক ভয়ানক জঙ্গলে, যেখানে প্রত্যেক পদে পদে ছিল ভয়ঙ্কর সব বিপদ। মানুষ খেকো গাছ এবং ভয়ঙ্কর বিশাল আকৃতির গিরগিটিতে ভরা এই জঙ্গল, যেখানকার ফলও ছিল প্রচণ্ড বিষাক্ত। এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে তাদের প্রয়োজন প্লেনের ককপিট পর্যন্ত পৌঁছানো, যেখানে অপেক্ষা করছে এক বিশাল আকৃতির অজগর সাপ, যার ডিমগুলো এই প্লেন দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ সে এখন ক্ষেপে আছে তাদেরই উপর। এত সব বিপদ পেরিয়ে এই যাত্রীরা কি আদৌ নিজেদের বাড়িতে ফিরতে পারবে, নাকি সকলে শিকার হবে এই ভয়ানক জঙ্গলের? জানতে হলে দেখতে হবে আজকের এই গল্প, যার নাম স্নেক 4। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্প। গল্পের শুরুতে আমরা একটা প্লেনের ভাঙা অংশ টুকরো টুকরো হয়ে একটা বিশাল বড় পাহাড়ি জঙ্গলের উপর পড়তে দেখতে পাই। প্লেনের সামনের অংশটি ভেঙে চুরে চৌচির হয়ে গিয়েছিল। সেখানে আটকে ছিল প্লেনের সব পাইলটরা। একজনের জ্ঞান আসাতে সে সামনে থাকা আরেকজনকে ডেকে তোলে এবং জিজ্ঞাসা করে যে রেডিও ট্রান্সমিটারটা কোথায়, যার মাধ্যমে তারা সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে পারবে। এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ওই পাইলট দেখতে পায় বাইরে ট্রান্সমিটার পড়ে আছে, তবে তারা কেউই জানতো না যে তাদের ক্যাপ্টেন কোথায়। এখন সামনে থাকা ওই পাইলটটি কোনো মতে প্লেনের ওই অংশ থেকে নেমে আসে এবং দেখতে পায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ডিম। এই বিশাল আকৃতির ডিমগুলো প্লেন ক্র্যাশের কারণে ভেঙে গিয়েছিল। ডিমগুলোর প্রতি অতটা গুরুত্ব না দিয়ে ওই পাইলট রেডিও ট্রান্সমিটারটি হাতে তুলে নেয়। তখনই সে দেখতে পায় সেখানে পড়ে আছে তাদের ক্যাপ্টেনের শার্ট, অর্থাৎ তাদের ক্যাপ্টেন হয়তো বা বেঁচে নেই। কিন্তু তার সাথে এমন কি হয়েছিল এটা বুঝে ওঠার আগেই সে পিছে থেকে কিছু শব্দ শুনতে পায়। সেদিকে তাকাতেই দেখতে পায় বিশাল আকৃতির এক সাপ তার দিকে ধেয়ে আসছে। এই ডিমগুলো হয়তো বা এই সাপের এই আক্রমণের মধ্য দিয়ে এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায় এবং আমরা কিছু সময় আগের ঘটনা দেখতে পাই, যখন এই প্লেনটি ঠিকঠাক ভাবে আকাশে উড়ছিল। প্লেনের ভেতরে আমরা একজন লোককে দেখতে পাই, যার নাম ছিল হাউ এখানে একটি পেপারস হাতে নিয়ে কিছু একটা চিন্তা করছিল। এই পেপারসটি ছিল তার ঋণের পেপারস। এত টাকা ঋণের বোঝা নিয়ে হাউ কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে তার সামনে এক বক্স কাঁকড়া দেখতে পায়। কাঁকড়া জিনিসটা হাউয়ের খুব পছন্দ। সে তো মাঝে মাঝে সিফুডের রেস্টুরেন্টে যেত শুধুমাত্র কাঁকড়া দেখার জন্য। বক্সে রাখা এই অসংখ্য কাঁকড়ার মধ্য থেকে একটি কাঁকড়া প্রতিনিয়তই উপরে ওঠার চেষ্টা করত। কখনো বা সে পা পিছলে পড়ে যেত, কখনো বা অন্য কাঁকড়া তাকে টেনে ভেতরে ফেলত। এত কিছুর পরও বারবার ব্যর্থ হওয়ার পরও কাঁকড়া কিছুতেই হার মানত না। আপ্রাণ চেষ্টা করত বাইরে বের হওয়ার। বাইরে পড়লেও বাকি লোকেরা আবারও সেটাকে বক্সে রেখে দিত। এই কাঁকড়াদেরকে দেখে হাউ নিজেকে বোঝাতো যে তাকেও কাঁকড়াদের মতোই হতে হবে। বারবার ব্যর্থ হওয়ার সত্ত্বেও তাকে হার মানা চলবে না। একথা ভাবতে ভাবতে হঠাৎই তার সামনে চলে আসে একজন এয়ার হোস্টেস। সে দেখতে পায় সে যে স্থানে কাঁকড়ার বক্স দেখেছিল সেখানে আসলে কিছুই নেই। এরই মধ্যে আরেকজন এয়ার হোস্টেস পানি নিয়ে যাওয়ার সময় একজন মেয়ের গায়ে ফেলে দেয়। মেয়েটি উঠে দাঁড়াতেই হাউয়ের চোখ যেন ছানা বড়া হয়ে যায়, কেননা মেয়েটি তো তার চিরপরিচিত ইউশি। অতীতের একটি দৃশ্য দ্বারা আমরা বুঝতে পারি যে ইউশিকে হাউ প্রচন্ড ভালোবাসত। তবে ইউশির তখন বয়ফ্রেন্ড ছিল লিজুন নামের একজন ছেলে, যার সাথে সে পড়াশোনার জন্য দূরে কোথাও চলে গিয়েছিল। তবে ইউশি যাওয়ার আগে একটা স্মাইলি ইমোজি স্টিকার হাউয়ের হাতে থাকা বোতলের মুখে লাগিয়ে দেয় এবং বলে সব সময় খুশি থাকতে। হাউ ইউশিকে এতটাই ভালোবাসত যে সে এখনো পর্যন্ত ওই বোতলের মুখটা লকেটের মতো করে নিজের গলায় নিয়ে ঘুরত। এখানে এই প্লেনের ভেতরে ইউশির বয়ফ্রেন্ড লিজুনও ছিল, যাকে দেখে হাউয়ের পুরনো ব্যথা যেন আবারও জেগে ওঠে। তাই তো সে তার লকেটটি দ্রুত লুকিয়ে ফেলে। এখন এই পানি ফেলা নিয়ে সামনে থাকা একজন লোক এয়ার হোস্টেজের সাথে বেশ খারাপ ব্যবহার করছিল, যেখানে আশেপাশে থাকা সবাই তার প্রতিবাদ করে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেনদের মধ্যে বেশ ভালোই সমঝোতা ছিল, তবে তারা বুঝতেও পারে না যে তারা চালাতে চালাতে কখন প্লেনটিকে একটা ঝড়ের মধ্যে নিয়ে আসে। চারিদিকে কালো মেঘ এবং প্রচন্ড ঝড়, যার ফলে বিদ্যুৎ চমকানোর কারণে প্লেনের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছিল। তাদের লেফট ইঞ্জিন তো কাজ করাই বন্ধ করে দেয়, যে কারণে তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এদিকে প্লেনের ভেতরের অবস্থা বেশ খারাপ ছিল, যে যার মতো চেষ্টা করছিল নিজ নিজ জীবন বাঁচানোর। হাওয়ের পাশে থাকা লোকটি হাওয়ের দিকে অক্সিজেন মাস্ক এগিয়ে দেয়, কিন্তু হাউ সেটা ব্যবহার করে না।
কেননা তার মনে পড়ে যায় লোনের কথা এবং লোনের কারণে হওয়া এক এগ্রিমেন্টের কথা। এই এগ্রিমেন্ট অনুযায়ী হাউ যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তার লাইফ ইন্স্যুরেন্সের অনেকগুলো টাকা তার ছোট ভাই পেয়ে যাবে। এ কারণেই সেই দুর্ঘটনায় মারা যেতে চাইছিল, কেননা এর আগেও একবার সে নিজেকেই নিজে শেষ করে দিতে চেয়েছিল। সে যখন গলায় দড়ি দিতে যাচ্ছিল তখন তার ভাই সেখানে চলে আসে এবং তার উপর রাগ দেখিয়ে বলে যে তার কাছে কি এই একটাই মাত্র উপায় বাকি আছে। একথা বলে তার ভাই তাকে ধাক্কা দেয়, যার ফলে ওই দড়ির চাপে তার দম বন্ধ হয়ে আসছিল। যেমন বর্তমান সময়ে অ্যাক্সিডেন্টের পর পাহাড়ি অঞ্চলের এই গাছপালার শেকড়ে তার দম বন্ধ হয়ে আসছিল। এই দুর্ঘটনার পর তার যখন হুঁশ ফিরে আসে তখন সে আশেপাশের পরিবেশ দেখে অবাক হয়ে যায়। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে প্লেনের অনেক বড় একটা অংশ ক্রাশ করেছিল, যার ফলে সেখানে লাশের সাথে সাথে অনেক আহত ব্যক্তিরাও কান্নাকাটি করছিল। সে তার সামনেই একজন ছেলেকে দেখতে পায় যে কিনা সেখানে আটকে পড়া তার মাকে বাঁচানোর জন্য তার কাছে সাহায্য চাইছিল। হাউ তাকে সাহায্যের জন্য এগিয়ে যাবেই ঠিক তখনই উপর থেকে প্লেনের একটা অংশ এসে ওই ছেলেটার উপরে পড়ে, যার ফলে তার মা এবং ছেলে দুজনই মারা যায়। হাউ চেষ্টা করে ওই প্লেনের অংশটিকে উঁচু করার, কিন্তু তার একার পক্ষে এটা সম্ভব ছিল না, যার ফলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে ওই ছেলে এবং তার মাকে বাঁচাতে পারে না। এমন সময় সে নিজের সামনে ইউশিকে দেখতে পায়, যে কিনা আপ্রাণ চেষ্টা করছিল তার বয়ফ্রেন্ড লিজুনকে একটা আটকে পড়া স্থান থেকে বের করার। এমন সময় উপর থেকে একটা ভারী বস্তু তার উপর পড়তে যায়, তবে সময় থাকতে হাওয়ের সাহায্যে ইউশি তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, যার ফলে তাদের তিনজনেরই জীবন বেঁচে যায়। ইউশি এখানে হাউকে দেখে বেশ অবাক হয়ে যায়, তবে হাউ তার সাথে খুব একটা কথা বলে না। সেখানে থাকা সবাই বারবার বলছিল যে এখানে এই প্লেনের অংশটুকু আবারও ব্লাস্ট হতে পারে, তাই যেন সবাই এই স্থান থেকে দূরে সরে যায়। এ কারণেই তারা কেউ আর দেরি না করে দ্রুত এখান থেকে একটু দূরে সরে যায়। তবে এখানে কোথাও কোনো রকম নেটওয়ার্ক ছিল না, যে কারণে তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, কিভাবে নিজেদের জীবন বাঁচাবে। কেউ কি আদৌ জানে যে তারা এখানে ফেসে গিয়েছে? আর যদি না জেনে থাকে তাহলে তারা বাইরে থেকে কিভাবে সাহায্য চাইবে? এই সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে, যেখানে হাওয়ের নজর ছিল ইউশির দিকে। তবে ইউশি তো নিজের বয়ফ্রেন্ডের আহত স্থানে ব্যান্ডেজ করায় ব্যস্ত ছিল। এখানে ইউশির বয়ফ্রেন্ড লিজুন তাদের সকলকে ঘাবড়াতে নিষেধ করে, নিশ্চয়ই তারা বাঁচার একটা উপায় খুঁজে বের করবে। তখনই তাদের মধ্য থেকে একজন লোক বলে যে তাদের এখন বাঁচতে হলে এই প্লেনে থাকা ককপিটে পৌঁছাতে হবে, কেননা সেখানে থাকে রেডিও ট্রান্সমিটার, যার মাধ্যমে বাইরে থেকে তারা সাহায্য চাইতে পারবে। কিন্তু এটা করতে হলে তাদের আগে খুঁজে বের করতে হবে যে ককপিট এই জঙ্গলের কোন স্থানে পড়েছে। তাদের সাথে থাকা ওই এয়ার হোস্টেস জানায় যে রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও তারা আর্মিদের সাথে যোগাযোগ করতে পারবে। সামনে থাকা ওই লোকটি তাদের সকলকে হার মানতে নিষেধ করে এবং বোঝায় যে এই জঙ্গলে বেঁচে থাকতে হলে তাদের অবশ্যই জঙ্গলের ফল সেবন করতে হবে। একথা বলেই সে জঙ্গলের একটা ফল হাতে তুলে নেয়, যেটা ফাটাতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে বিষাক্ত অ্যাসিড, যার ফলে লোকটি সেখানেই মারা যায়। এয়ার হোস্টেস তার দিকে এগিয়ে গেলে সেখানে একজন লোক আসে এবং এয়ার হোস্টেসকে তার গায়ে হাত দিতে নিষেধ করে, কেননা এই ফল এতটাই অ্যাসিডিক ছিল যে এটা সামান্য একটু লাগলেই যে কেউ মারা যেতে পারে। লোকটি এখানে পাহাড়ের অপর পাশ থেকে উঠতে থাকা ধোঁয়া দেখে বলে যে নিশ্চয়ই ককপিটটা ওই সাইডে গিয়ে পড়েছে, আর যেহেতু পাহাড়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তাই সেখানে পৌঁছাতে তাদের কমপক্ষে 2 দিন সময় লাগবে। একথা বলে লোকটি বলে তাকে ফলো করতে, নিজেকে অনুসরণ করতে বলে লোকটি যখনই হাঁটতে শুরু করে তখনই একটি গাছের ভয়ঙ্কর ফুল এসে তাকে চাপড়ে ধরে এবং খেয়ে নেয়। এই ভয়ানক পরিস্থিতি দেখে তারা সকলে হতবাক হয়ে যায়। এই জীবন্ত গাছের ফুল যেন চারিদিকে তাদের জন্যই অপেক্ষা করছিল, যা দেখে তারা আর এক মুহূর্তও দেরি করে নেয় এবং দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তবে হাজার চেষ্টা করার পরও ওই জীবন্ত গাছের হাত থেকে তারা অনেকেই বাঁচতে পারে না। এটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা যদি একবার কাউকে ধরতো তাকে ভেতর থেকে টেনে বের করে আনলেও সে বাঁচতে পারত না, এর বিষের কারণেই মারা যেত। সেখান থেকে পালানোর সময় হাউ লক্ষ্য করে একজন লোককে
লোককে, যার হাতে থাকা একটা বাক্স ফেসে গিয়েছিল ওই গাছের মুখে। লোকটি নিজের জীবন বাঁচিয়ে পালাবে কি নিজের ওই বক্সটি বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, যা দেখে হাও একটু অবাক হয়। সে ওই লোকটিকে সাহায্য করে নিজের বক্সটিকে বাঁচাতে, আর এরপর লোকটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এমন সময় হাওয়ের চোখ পড়ে তার পকেটে থাকা ওই বীমার কাগজটির উপর, যে কাগজে লেখা ছিল যে সে যদি মারা যায় কোনো দুর্ঘটনায় তাহলে তার সম্পূর্ণ ঋণ পরিশোধ হয়ে যাবে এবং তার জীবন বীমার পুরো টাকাটাই তার ভাই পাবে। যা দেখা মাত্রই হাওয়ের মনে আবারও এক ভয়ানক চিন্তা আসে। সে ভাবতে থাকে যে সে এই দুর্ঘটনায় নিজের জীবন দিয়ে দিবে, তাই তো সে ওই গাছের ফুলের সামনে গিয়ে দাঁড়ায়। ফুলটি তার উপর আক্রমণ করতেই যাবে, এমন সময় সেখানে লিচুন চলে আসে, যে কিনা তাকে বাঁচিয়ে নেয়। আর এরপর ওই ফুলটি তাদের দুজনের উপর আক্রমণ করতে গেলে সেখানে ইউসি চলে আসে এবং সে একটি কাঠির মাধ্যমে ওই ফুলটিকে আঘাত করে তিনজনই সেখান থেকে পালিয়ে আসে। পালানোর সময় তারা অনেককেই ওই ফুলের শিকার হতে দেখতে পায়, তবে সৌভাগ্যবশত তারা এক স্থানে এসে পৌঁছায় যেখানটাতে ওই গাছ ছিল না। সেখানে বাকি বেঁচে যাওয়া মানুষগুলাও ছিল। এই ঘটনায় সকলে বেশ আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা কেউই বুঝতে পারছিল না যে ওই গাছটি আসলে কি গাছ ছিল। তখন সেখানে থাকা ইউই নামের একজন লোক জানায় যে এটি একটি বিশেষ প্রকৃতির গাছ, যে গাছের আকার খুব ছোট হয়ে থাকে এবং ওই শিকারি গাছের ফুল ছোট ছোট কীটপতঙ্গ শিকার করে। তার ধারণা এই স্থানের পরিবেশ বেশ খারাপ, বিভিন্ন পরমাণুর কারণে হতে পারে এই গাছগুলো এই বিশাল আকার ধারণ করেছে এবং সেগুলো এখন কীটপতঙ্গ শিকার করার বদলে মানুষ শিকার করছে। তাই তো এই জঙ্গলে চলার সময় তাদেরকে বিশেষ সাবধানতা বজায় চলতে হবে। ইউসি এখানে হাওয়ের সাথে কথা বলতে এগিয়ে আসে, তবে হাও তো তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সরে পড়তে চায়। লিজুন তাকে জিজ্ঞাসা করে যে সে এই প্লেনে করে কোথায় যাচ্ছিল। উত্তরে হাও বলে সে একটা কাজে যাচ্ছিল। তার এইভাবে ইগনোর করাটা ইউসির বেশ মনে লাগে। ওই সময় লিজুন সকলকে উদ্দেশ্য করে বলে যে পাহাড়ের অপর প্রান্তে থাকা ওই ককপিটের কাছে তাদেরকে পৌঁছাতেই হবে, যাতে করে আর্মির সাহায্য নিয়ে তারা নিজেদের জীবন বাঁচাতে পারে। তখন এয়ার হোস্টেস বলে হতে পারে ওই ককশিটটা পুরোপুরি পুড়ে গিয়েছে, আর যদি সেটা পুড়ে গিয়ে থাকে তাহলে কোনোভাবেই সেখানে ওই রেডিও খুঁজে পাওয়া যাবে না। তবে তারা এত সহজেও হার মানতে পারবে না, যে কারণে শেষ চেষ্টার জন্য তারা সেদিকে এগোতে শুরু করে। সকলে একসাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এভাবে এগোতে এগোতে তারা আবারও জঙ্গলের মধ্যে চলে আসে। পাহাড়ি এই রাস্তা ধরে সামনের দিকে এগোনো এতটাও সহজ ছিল না। এর উপর আবার চারিদিকে উঁচু উঁচু পাথরে ঘেরা রাস্তা, যার মধ্য থেকে একে অন্যের সাহায্যে তারা সকলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে এক বৃদ্ধা লিজুনকে বলে যে সে যেন তাকে কোথাও দেখেছে, তবে এখন সে মনে করতে পারছে না। এখানে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই লোকটির হাত থেকে ওই বক্সটি পড়ে যায়। তখন সে তড়িঘড়ি করে বক্সটি হাতে তুলে নেয়, যা দেখে একটা ছেলে তাকে বলে যে তার যদি জীবনই না থাকে তাহলে এই বাক্স দিয়ে সে কি করবে। লোকটি উত্তরে বলে যে তার জীবনের থেকেও এই বাক্সের মূল্য বেশি। ওই সময় এই পাথরের উপর থেকে টিকটিকির মতো কিছু একটাকে আমরা দেখতে পাই, যা কিনা তাদের উপর নজর রাখছিল। বৃদ্ধ ইউই এখানে তার ক্যামেরায় আশেপাশের সবকিছু ছবি তুলছিল, যা দেখে সেখানকার একটা লোক বলে সে বেশ অদ্ভুত, এই ছবিগুলো নিয়ে সে কি করবে, সে আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। এখানে থাকা এই ভয়ঙ্কর বিশাল আকৃতির কিরকিটিগুলো আশেপাশের পাথরের সাথে এমনভাবে মিলে গিয়েছিল যে তাদেরকে কেউ দেখতেই পারছিল না। তবে পেছনে থাকা লোকটি কিছু একটা অনুভব করে যে তার সামনে থাকা লোকটির সাথে এই ব্যাপারে শেয়ার করতে চায়, তবে সামনের লোকটির ভাষা ভিন্ন ছিল, যে কারণে লোকটি তার কথা কিছুই বুঝতে পারে না এবং একটার সময় উপর থেকে গিরগিটি হামলা করে পেছনে থাকা ওই লোকটির উপর এবং তাকে তুলে নিয়ে যায়। যা দেখে সামনের ওই লোকটি এত বেশি ঘাবড়ে যায় সে দৌড়ে গিয়ে বাকিদেরকে এই ব্যাপারে জানানোর চেষ্টা করে, তবে যেহেতু তার ভাষা এবং বাকিদের ভাষা আলাদা ছিল তাই সে তাদেরকে ঠিকমতো ভাবে বোঝাতে পারছিল না। এমন সময় আরেকটা গিরগিটি তার লম্বা জিহবা দিয়ে পেছনে থাকা আরেকজন লোকের উপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে চলে যায়, যা নিজ চোখে দেখেও তারা কেউই নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। এই বিশাল আকৃতির গিরগিটি দেখে তারা সকলে পালাতে শুরু করে, তবে হাওয়ের সামনে থাকা লোকটির উপর হামলা করে একটা গিরগিটি। সেখানে আরেকটা গিরগিটি চলে আসে এবং হাওয়ের উপরও হামলা করতে যায়। আমরা দেখতে পাই সেখানে এই পাহাড়ি দেওয়াল বেয়ে অসংখ্য গিরগিটি
গিরগিটি রয়েছে, যারা কিনা একে একে তাদের সকলের উপর হামলা করছিল। তাই তারা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছিল। এখানে একটা ছোট্ট সরু পথে যাওয়ার সময় একটা ছেলে আটকে যায়, যাকে এই অবস্থায় রেখে ইউসি যেতে পারে না, বরং সে তাকে সাহায্য করার চেষ্টা করে। তার পেছনে থাকা ছেলেটিও নিজের জীবন বাঁচাতে দ্রুত তাকে লাথি মেরে মেরে সেখান থেকে বের করে দেয়। আর এরপর ওই ছেলেটিও বেরিয়ে আসে। এখানে ইউসি এবং আটকে পড়া ছেলেটি সবার পিছে পড়ে গিয়েছিল। এদিকে লিজুনরা বেশ সামনে এগিয়ে গিয়েছিল। লিজুন যখন দেখতে পায় যে তার সাথে ইউসি নেই, তখন সে বেশ চিন্তায় পড়ে যায়। সে বাকিদেরকে যেতে বলে নিজে দাঁড়িয়ে থেকে ইউসিকে ডাকতে থাকে। এমন সময় তার কাছে থাকা লোকটির উপর হামলা করে গিরগিটি। এছাড়া তার উপরও হামলা করতে থাকে, যার ফলে পালানো ছাড়া তার হাতে আর কোনো সুযোগ থাকে না। এদিকে ইউসি এবং ওই ছেলেটি যেখানে ফেসেছিল সেখানে চলে আসে হাউ। যদিও তারা তিনজন বাকিদের থেকে বেশ পিছে ছিল, তবুও তারা একই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে আগে থেকে একটা গিরগিটি অপেক্ষা করছিল। সে প্রথমেই ইউসিদের সাথে থাকা ছেলেটির উপর হামলা করে তাকে টেনে নিতে যায়, তবে নিতে পারে না। আর এরপর সে হামলা করে ইউসির উপর, তবে ইউসিকে যেতে দেয় না হাও। সে ইউসির হাত ধরে পাথরে পা বাঁধিয়ে তাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। একটা মুহূর্তে সে তাকে ছাড়িয়েও নেয়, তবে সে লক্ষ্য করে তখনই ওই গিরগিটিটি তাদের উপর হামলা করছে। তাই সে ইউসিকে বাঁচাতে নিজে উপরে চলে আসে, যার ফলে ওই গিরগিটির জিহবা গিয়ে লাগে তার পিঠে এবং ওই গিরগিটি তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। ইউসিও তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। এমন সময় সেখানে আরো একটি গিরগিটি চলে আসে এবং তার উপর হামলা করতে যায়। যে জিনিসটা বুঝতে পেরে হাও এবার নিজের মনের কথা ইউসিকে বলে দেয় যে সে ইউসিকে ভালোবাসে। সে ইউসিকে সারা জীবন সুখে থাকতে বলে একটা স্মাইলের সাথে তার কাছ থেকে বিদায় নেয়। এমন সময় অন্য গিরগিটিটিও তার উপর হামলা করে এবং দুটো গিরগিটি মিলে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। একে তো ইউসি তার ভালো বন্ধু হাওয়ের মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়ে গিয়েছিল, এর উপর আবার তার বন্ধু মারা যেতে চলেছিল। এই সব কিছু দেখে ইউসি ভেঙে পড়ে। এমন সময় তাদের সাথে থাকা ওই ছেলেটি হাওকে বাঁচিয়ে নেয় এবং ওই গিরগিটি দুটো জিহবায় প্যাচ লেগে যায়, যার ফলে তারা সুযোগ পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তারা পালাতে পালাতে একটা ঘাস বনের মধ্যে চলে আসে, যেখানকার ঘাসের আকৃতি মানুষের থেকেও অনেক বড় ছিল। এমনকি এই স্থানে ওই ভয়ানক গিরগিটি প্রবেশ করতে পর্যন্ত ভয় পেত। এখানে পালানোর সময় ইউসিদের সাথে থাকা ওই ছেলেটি তাদের থেকে আলাদা হয়ে পড়ে। তাই তো সে চিৎকার করে বাকিদেরকে ডাকতে থাকে যে তারা কোথায়, যা আশেপাশে থাকা বাকিরা সকলে শুনতে পায়। এখানে 4 ভাগে সকলে ভাগ হয়ে গিয়েছিল। দুজন ছেলে ছিল আলাদা আলাদা। ইউসি এবং হাও একসাথে ছিল, বাকিরা সবাই একসাথে ছিল। এখানে ইউসি বেঁচে আসছে শুনে লিজুন বেশ খুশি হয়ে যায় এবং সকলকে একসাথে 3 বলার পর হাত উঁচু করে লাফ দিতে বলে, যাতে করে তারা জানতে পারে কে কোন দিকে আছে। প্রথমবারে তো কেউ কাউকে দেখতে পায় না, তবে দ্বিতীয়বারে সকলে একে অন্যকে দেখতে পায়। তাই এবার লিজুনরা সবাই এক স্থানে দাঁড়িয়ে থেকে বাকিদেরকে তাদের কাছে আসতে বলে। হাও এবং ইউসিও তাদের দিকে এগোচ্ছিল, যেখানে ইউসি হাওকে জিজ্ঞাসা করে যে সে একটু আগে তাকে যা বলেছে তা সে মন থেকে বলেছে কিনা। হাও এই কথার জবাব না দিলেই ইউসি জানায় সে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ফেরার পর হাওয়ের খোঁজ নিয়েছিল। সে হাওকে কল করেছিল, এমনকি কল না ধরায় সে হাওয়ের বাড়িতে পর্যন্ত গিয়েছিল, যেখানে তার দেখা হয়েছিল হাওয়ের ছোট ভাইয়ের সাথে। ছোট ভাইয়ের কথা শোনা মাত্রই হাওয়ের ওই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন নিজেকে শেষ করে দেওয়ার জন্য সে চেষ্টা করেছিল। এই কাজ করতে দেখে তার ছোট ভাই তার উপর ভীষণ ক্ষেপে যায় এবং তাকে আজে বাজে কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। তাই হাও মনে মনে ভাবতে থাকে যে তার ছোট ভাই কোনোদিনও বুঝতেও পারবে না যে সে ওই সুইসাইডের চেষ্টা করেছিল শুধুমাত্র তার ছোট ভাইয়ের জীবনটাকে গড়ার জন্য, যাতে করে লাইফ ইন্স্যুরেন্সের পুরো টাকা সে পেয়ে যায়। যাক, তারা সকলে সামনের দিকে এগোচ্ছিল, যেখানে ইউসিদ থেকে কিছুটা দূরেই আমরা একটা কঙ্কাল দেখতে পাই, যার পাশেই ছিল একটা বিশাল আকৃতির সাপ। এই সাপটি আকৃতিতে এতটাই বড় যে সেটি পুরো ঘাসবন জুড়ে আছে। সেটা নড়াচড়া শুরু করলে একা থাকা দুটো ছেলে বেশ ঘাবড়ে যায়। তারা আশেপাশে ছুটতে আরম্ভ করে। একজন তো এইভাবে ছুটতে ছুটতে পৌঁছে যায় বাকিদের কাছে, তবে অন্যজন পৌঁছাতে বেশ দেরি করে ফেলেছিল, কেননা তাকে অলরেডি সাপ ধরে ফেলেছিল। তাদের সামনে থেকেই ওই ছেলেটিকে টেনে নিয়ে যায় সাপ। এই বিশাল আকৃতির সাপ দেখে তারা ভীষণ ঘাবড়ে যায়। যে হইচয়ের আওয়াজ শুনে ইউসি এবং হাও কিছু বুঝে উঠতে পারছিল না। তাই হাও এখানে ইউসিকে নিজের কাঁধে তুলে নেয় এবং আশপাশটা দেখতে বলে। এমন
এমন সময় ওই সাপের লেজের আঘাত গিয়ে লাগে তাদের উপর, যার ফলে তারা নিচে পড়ে যায় এবং নিজেদের সামনে এই বিশাল আকৃতির সাপকে দেখতে পায়। এই সাপকে দেখে বাকি সকলেও বেশ হতবাক হয়ে গিয়েছিল। তারা কোন দিকে যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় তারা দেখতে পায় এই সাপ ওই ছেলেটিকে খুবই নির্মমভাবে পেঁচিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলছে, আর এরপর এক পর্যায়ে ওই সাপটি তাকে গিলে ফেলে, যা দেখে ভয়ে তারা চিৎকার করে সেখান থেকে পালাতে শুরু করলে পথেই তাদের দেখা হয় হাও এবং ইউশির সাথে। এমন সময় তাদের সামনে এসে পড়ে ওই ছেলেটি যাকে একটু আগেই সাপ গিলে ফেলেছিল, যাকে গিলে মেরে আবারও তাদের সামনে ফেলে দিয়েছিল ওই সাপটি, যা দেখে তারা পালাতে শুরু করে এবং ওই সাপটিও তাদের পিছু করতে থাকে। তারা এইভাবে পালাতে পালাতে ওই ঘাসবন থেকে বেরিয়ে এসে পাহাড়ের এক কোণে লুকিয়ে পড়ে, যেখানে আশেপাশে ওই বিষাক্ত ফল ভরা ছিল। তারা সেখানে লুকিয়েছিল, তবে তারা জানতো বেশিক্ষণ এখানে লুকিয়ে থাকা সম্ভব হবে না, কেননা চুপচাপ থাকলেও সাপ মূলত মানুষের গায়ের গরম থেকে তাদেরকে অনুভব করতে পারে। আর এমনটিই হয়, কেননা সাপ এখানে আস্তে আস্তে করে চলে আসে ইউশির কাছে। ইউশির উপর থেকে সাপটি আস্তে আস্তে করে ইউশির দিকে এগোচ্ছিল, যা দেখে ইউশি প্রচন্ড ভয় পেয়ে যায়। তার পাশেই লিজুন বসেছিল। অন্যদিকে দূর থেকে ইউশির এই অবস্থা দেখতে পাই হাও, তাই সে এখানে ইউশিকে বাঁচানোর জন্য একটা পাথরের উপরে গিয়ে দাঁড়ায় এবং চিৎকার করে ওই সাপকে নিজের দিকে ডাকতে থাকে। উস্কানোর ফলে সাপটি যখন ডাকের মাথায় তার উপর হামলা করতেই যাচ্ছিল, তখন ওই ছেলেটি একটা ফল হাতে নিয়ে সেটা ছুঁড়ে মারে বাকি ফলের দিকে। এতে করে গাছে ঝুলতে থাকা সব বিষাক্ত ফলগুলো ফেটে সাপের গায়ে গিয়ে পড়ে এবং সাপটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, যা দেখে হাওয়ের দেহেও যেন প্রাণ ফিরে আসে। কেননা সে তো এত কিছু প্ল্যান করে এই কাজ করেনি, সে তো শুধুমাত্র ইউশির জীবন বাঁচানোর জন্য নিজেকে সামনে তুলে দিয়েছিল। এখন ওই রাতে তারা গুহার মতো একটা স্থান খুঁজে নেয় রাত কাটানোর জন্য, যে জায়গাটা মোটামুটি নিরাপদ ছিল, যে যার মতো করে সেখানে রাতটা কাটানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন লিজুন সেখান থেকে উঠে সামনের দিকে চলে যায় আশেপাশে কি আছে তা দেখার জন্য। অন্যদিকে হাও সেখানে বসে অন্যমনোযোগী হয়েছিল, যেখানে সে তার সামনে আবারও একটা কাকড়ার বক্স দেখতে পায়। অবাক চোখে সে সেদিকেই তাকিয়েছিল। এমন সময় তার সামনে দিয়ে ইউই নামের ওই লোকটি যাওয়ায় তার মনোযোগ সরে যায়। লোকটি এখানে পাথরের ভেতরে থাকা কিছু খনিজ তেল দেখতে পায়, যে তেল ব্যবহার করে সে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। তবে এই কাজে তার ধাতুর মতো কিছু একটার প্রয়োজন ছিল, যা শুনে সকলে তাদের কাছে ধাতু জাতীয় কিছু আছে কিনা তা দেখতে থাকে। এমন সময় হাও ইউশির দেওয়া ওই মুখটি তার হাতে তুলে দেয়, যার উপরের স্টিকার দেখে লোকটি বলে যে এটা নিশ্চয়ই তার কাছে খুবই মূল্যবান হবে। ইউশিও এটা লক্ষ্য করে, তবে হাও বলে এখন আর এটার কোনো প্রয়োজন নেই। তাই লোকটি সেটা দিয়েই পাথরে ঘষে ঘষে তেলের সাহায্যে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে হাও লোকটির ক্যামেরায় থাকা ছবিগুলো দেখছিল। ওই সময় লোকটি আগুন জ্বালাতে সক্ষম হলে সকলে তার প্রশংসা করতে থাকে। হাও এটা দেখে অবাক হয়ে যায়। তখন লোকটি হাওকে তার ওই লকেটটি ফিরিয়ে দিয়ে বলে এটা তার জন্য অনেক লাকি, সে যেন এটা সবসময় নিজের কাছে রাখে। একথা বলে লোকটি সেখান থেকে উঠে যায়, আর দূর থেকে এই সব কিছু দেখে ইউশি হাওয়ের পাশে এসে বসে, যেখানে হাও ইউশির কাছে লিজুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউশি জানায় যে লিজুনকে সে অনেকদিন পর এই এয়ারপোর্টে দেখেছিল, অর্থাৎ লিজুনের সাথে তার এখন আর কোনো সম্পর্কই নেই। এছাড়া সে সম্প্রতি জানতে পেরেছে লিজুন তার সবকিছু হারিয়ে ফেলেছে, অর্থনৈতিকভাবে সে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে, যেটা জানার পর তার লিজুনের জন্য বেশ খারাপ লেগেছে। এছাড়া সে হাওয়ের কথা জানার পর হাওয়ের ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে সে হাওয়ের ভাইয়ের থেকে জানতে পেরেছিল যে হাওয়ের ভাই হাওকে লাস্ট টাইম যখন দেখেছিল তখন হাও নিজেকেই নিজে শেষ করে দিতে চেয়েছিল, আর এরপর থেকে সে আর কখনোই হাওয়ের মুখও দেখেনি। তবে এই ব্যাপারে তার আফসোস রয়েছে, যে সে কেন সেদিন হাওকে আটকায়নি। সে তার ভাইকে অনেক বেশি মিস করে। একথা শুনে হাও বুঝতে পারে যে সে তার ভাইকে যেমনটি মনে করত তেমনটি নয়। তারা এইসব নিয়ে ভাবছিল, এমন সময় কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসে। দেখা যায় কিছুটা দূরে আলো জ্বলছে, যা দেখে তারা মনে করে হয়তো বা রেস্কিউ টিম এখানে পৌঁছে গিয়েছে। তবে বাকিরা বেশ ভয় পাচ্ছিল, কিন্তু লিজুন তো একটা সুযোগও মিস করতে চাইছিল না, তাই সে তখনই সামনের দিকে রওনা দিতে চায়। হাও তার সাথে যায়। যাওয়ার আগে ইউই নামের ওই বৃদ্ধ লোকটি তাকে কিছু লাইট দিয়ে দেয়। তাদের সাথে ওই বক্সওয়ালা লোকটিও যায়। দূর থেকে তারা ওই আলোটির দিকে এগিয়ে যায়, তবে সেখানে যেতেই হঠাৎই আলোটি নিভে যায়।
আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। তারা বুঝতে পারছিল না যে ওই আলো হঠাৎ করে নিভে গেল কি করে। এমন সময় হাউ পিছের দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়, কেননা তার পিছে এক অদ্ভুত ধরনের জন্তু ছিল, যার মাথার উপরে থাকা একটা সুরের উপরে ওই আলোটি জ্বলছিল, যাকে দেখা মাত্রই তারা তিনজনই লুকিয়ে পড়ে। হাও এবং লিজুন একটা পাথরের মাঝখানে গিয়ে লুকিয়েছিল, যেখানে ওই প্রাণীটি চেষ্টা করছিল তাদের উপর হামলা করার। ওই সময় ওই লোকটি দেখতে পায় তার হাতে থাকা বক্সটি ওই প্রাণীর নিচে চাপা পড়েছে। তাই সে কোনো কিছু না ভেবে নিজের জীবনের তোয়াক্কা না করে ওই বক্সটি বের করতে দৌড়ে চলে যায়। তবে এতে করে ওই জন্তুর নজর পড়ে তার উপর। জন্তুটি তার উপর হামলা করে, তখনই তার হাত থেকে বক্সটি পড়ে যায় এবং আমরা দেখতে পাই ওই বক্সের ভেতর ছোট্ট একটা বক্সে একটা বাচ্চা মেয়ের অস্থি ছিল, সেই সাথে ছিল কিছু খেলনা, যা দেখে হাও এবং লিজুন দুজনই হতবাক হয়ে যায়। হাও তো চাইছিল লোকটিকে বাঁচাতে, তবে লিজুন তাকে আটকে নেয়, কেননা সে যদি বের হয় তাহলে সে নিজেই বাঁচবে না। ফলে ওই জন্তুটি লোকটির উপর হামলা করে তাকে মেরে ফেলে। এই সুযোগে লিজুন সেখান থেকে পালিয়ে যেতে চায়। সে হাওকে বলে যে তারা বেশিক্ষণ এখানে এমনিতেও লুকিয়ে থাকতে পারবে না, তাই তাদের উচিত একসাথে দুদিকে দৌড়ে যাওয়া, যাতে করে অন্ততপক্ষে একজন বেঁচে থাকে। একথা বলে 1 থেকে 3 পর্যন্ত গোনার পর সে দৌড়াতে বলে। তবে হাও দৌড়ে ওই পাথরের নিচে থেকে বের হয়ে গেলেও লিজুন বের হয় না, অর্থাৎ লিজুন এখানে নিজের জীবন বাঁচানোর জন্য হাওকে ধোঁকা দিয়েছিল। হাও এটা বুঝতে পারে, তবে এখন আর কোনো কিছু করার ছিল না। সে সামনের দিকে দৌড়াতে থাকে এবং ওই প্রাণী লাফিয়ে এসে তার সামনে পড়ে। সে নিচে পড়ে যায়। এই সুযোগে লিজুন চলে যায় ওই পাহাড়ের গুহায়। হাওয়ের মনে হচ্ছিল এখনই ওই প্রাণীটি হয়তোবা তাকে প্রাণে মেরে ফেলবে। তবে এমন সময় ওই প্রাণীর উপর আক্রমণ করে ওই বড় সাপটি, যার ফলে সাপটি প্রাণীটিকে মেরে ফেলে এবং হাও প্রাণীটির হাত থেকে বেঁচে যায়। এদিকে এই ব্যাপারে কোনো কিছু না জানা লিজুন ফিরে আসে ওই গুহায়, যেখানে সকলে তার কাছে জিজ্ঞাসা করে বাইরে কি হয়েছে। লিজুন ওই মনস্টারের ব্যাপারে জানায়, সেই সাথে এটাও জানায় যে তার সাথে যাওয়া ওই দুজনই মারা গিয়েছে। এমন সময় সেখানে কিছু আওয়াজ শোনা যায়। তারা সকলে চুপচাপ গুহার ভেতরে গিয়ে দাঁড়ায়। দেখতে পায় তাদের উপর থেকেই ওই সাপটি বেয়ে চলে যাচ্ছে। সাপটি যাওয়ার সাথে সাথেই সামনের ঝোপটি নড়তে শুরু করে। তারা ভাবতে থাকে সামনে কি আছে। এমন সময় সেখান থেকে দৌড়ে চলে আসে হাও। হাওয়ের হাতে ছিল ওই বক্সটি, যে বক্সে ছিল ওই ছোট্ট বাচ্চা মেয়ের অস্থি, যা দেখা মাত্রই সেখানে থাকা সকলে বুঝতে পারে এবং সকলের চোখে পানি চলে আসে। পরদিন সকালে সকলে ওই বাচ্চা মেয়েটির অস্থি মাটিতে পুঁতে দেয় এবং বুঝতে পারে যে ওই লোকটি কেন নিজের জীবনের তোয়াক্কা না করে এই অস্থি সামলানোর জন্য চেষ্টা করছিল। হতে পারে এই অস্থি আসলে ওই লোকটিরই মেয়ের অস্থি ছিল। এখন তারা আর বেশি সময় নষ্ট না করে আবারও পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে হাও বলছিল যে ওই মনস্টারকে কাল রাতে তার থেকেও বড় কোনো মনস্টার আক্রমণ করেছিল বিধায় সে কাল বেঁচে গিয়েছে। এভাবেই কথা বলতে বলতে হঠাৎই ইউই নামের ওই বৃদ্ধ লোকটি কিছুর উপর স্লিপ করে নিচে পড়ে যায়। হাও দেখতে পায় এটা কোনো সাপের খোলস। তবে এই সাপের আকার আগের দিনের ঘাস বনে দেখা ওই সাপের থেকে অনেক অংশে বড়। সেখানে ওই বাক্সওয়ালা লোকটির শার্টও পরেছিল। এগুলো তারা নাড়িয়ে চাড়িয়ে দেখছিল, তখন হিউ সেখানে থাকা একটি পাহাড়ের ছবি তোলে, যেখানে ওই ছবিতে পাথরের সাথে সাথে ওই বিশাল আকৃতির সাপেরও কিছুটা দেখা যাচ্ছিল। পর মুহূর্তেই সেখান থেকে সাপটি নিজের লেজ টান দেয়, যা দেখে তারা সকলে হতবাক হয়ে যায়। সাপটি এত বড় ছিল যে তাদের চারিদিক থেকেই সাপটি ঘেরা ছিল। সেইখানে ওই পাথরের উপরে উঠে যায় এবং সেখান থেকে মুখ তোলে। তার এই ভয়ানক রূপ দেখে তারা সকলে হতবাক হয়ে যায়। তখনই সাপটি নিজের লেজ দিয়ে বাড়ি দিয়ে একটি পাথরের অংশ ভেঙে তাদের দিকে ছুঁড়ে মারে, যা দেখে তারা সকলে নিজ নিজ প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায়। হাউ বৃদ্ধ ইউইকে বাঁচিয়ে নিয়ে পাশেই লুকিয়ে পড়ে। যখন ওই সাপটি বাকিদের পাশাপাশি ইউশির উপর আক্রমণ করতে থাকে, লিজুন পাশেরই একটি পাথরের পেছনে লুকানো ছিল। এমন সময় হাউ সেখানে চলে আসে এবং ইউশিকে সেখান থেকে বেরিয়ে নিয়ে পালাতে শুরু করে, যাদের পিছু করতে থাকে ওই সাপটি। সাপটি সরে গেলে বাকিরা সেখান থেকে বেরিয়ে আসে, তবে ফেসে গিয়েছিল হাও এবং ইউশি। তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসে ইউই, আর এরপর তারা সকলে একসাথে পালাতে
পালাতে শুরু করে। এভাবেই পালাতে পালাতে তারা একটা পিছলা স্থানে চলে আসে। সেখানে এক গুহার ভেতরে থাকা রাস্তা দিয়ে তারা সামনে এগোতে থাকে, যে রাস্তা বেশ ঢালু এবং পিছলা ছিল, যেখানে সামনের দিকে এগোনো বেশ কষ্টকর ছিল। এখানে এক পর্যায়ে লিজুনের পা পিছলে যায়, যাকে বাঁচাতে যেয়ে হিউইন নিজেই ঝুলে পড়ে। তার হাত ধরা ছিল লিজুন এবং লিজুনের পা ধরেছিল হাউ। হাউ এখানে লিজুনের স্বভাবের ব্যাপারে গত রাতেই ধারণা পেয়ে গিয়েছিল, তাই সে লিজুনকে বারবার অনুরোধ করতে থাকে যে সে যেন ইউয়ের হাত না ছাড়ে, সে কোনোভাবে তাদের দুজনকেই বাঁচিয়ে নিবে। ইউ নামের এই বৃদ্ধ লোকটি প্রথম থেকেই তাদের অনেক উপকার করেছে। হাওয়েরও তাকে ভীষণ পছন্দ ছিল, এ কারণেই সে বারবার লিজুনকে অনুরোধ করছিল। তবে লিজুনেরও তার হাত ধরে রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল। এর উপর আবার ওই সাপটি ক্রমাগত তাদের দিকে এগিয়ে আসছে। সাপটি আস্তে আস্তে তাদের নিচে চলে আসছে। ওই মুহূর্তে লিজুন আর কোনো কিছু না ভেবে লোকটির হাত ছেড়ে দেয়, ফলে লোকটি নিচে পড়ে যায় এবং ওই সাপটি তাকে মুখে নিয়ে নিচে চলে যায়, যা দেখে হাউ একেবারেই শকড হয়ে যায়। ওই সময় লিজুনের পা ধরে রেখেছিল হাউ। লিজুন এটা দেখে বেশ ঘাবড়ে যায়। হাউ এক মুহূর্তের জন্য ভাবে যে সে তার পা ছেড়ে দিবে, তবে এমন সময় তাকে ডাক দেয় ইউশি, যার ফলে তার হুঁশ ফিরে আসে এবং সে লিজুনকে টেনে উপরে তুলে নেয়। আর এরপর তারা তড়িঘড়ি করে ওই গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে আসা মাত্রই লিজুনকে একটা সজোরে ঘুষি মারে হাউ এবং জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন ওই বৃদ্ধ লোকের হাত ছেড়েছিল। লিজুনও এখানে প্রচন্ড রেগে যায়। সে বলে এমন পরিস্থিতিতে যে কেউ থাকলে এমন কাজই করত। এছাড়া সে কখনোই চায়নি লোকটি মারা যাক, কেন সকলে তাকেই দোষী মনে করছে। আর যদি হাউয়ের মনে হয়ে থাকে যে সে একজন ভালো লোক, তাহলে এই লাইফ ইন্স্যুরেন্স তার কাছে কি করছে? সে হয়তো বা মারা যেতে চাইতে পারে, কিন্তু তারা কেউ মরতে চায় না, বিশেষ করে লিজুন তো মরতেই চায় না। একথা বলে লিজুন সেখান থেকে সামনের দিকে চলে যায়। হাউ এখানে মন খারাপ করে দাঁড়িয়েছিল, যেখানে ওই ছেলেটি আসে এবং তাকে বোঝায় যে তাকে বাঁচতে হবে। সে বেঁচে ফিরলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান পাবে, তাই সে যেন কিছুতেই হার না মানে। এরপর তারা সকলে আবারও পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকে। সামনে এগোতে এগোতে তারা প্লেনের কিছু ভাঙা অংশও পায়, যা দেখে তারা বুঝতে পারে যে তারা সঠিক পথে এগোচ্ছে। এভাবে চলতে চলতে তারা পৌঁছে যায় ককপিটের কাছে। প্লেনের ককপিট খুঁজে পেয়ে তারা সকলে ভীষণ খুশি হয়ে যায় এবং সামনের দিকে এগোতে থাকে। তবে তারা বুঝতে পারছিল না যে এই ককপিটে থাকা পাইলটরা সবাই কোথায়। তারা কি সবাই মারা গিয়েছে? আপাতত তাদের মূল লক্ষ্য হচ্ছে ওই রেডিও ট্রান্সমিটারটা খুঁজে বের করা। ককপিটে প্রবেশের পর এয়ার হোস্টেস সামনের চেয়ারে একজনকে বসা অবস্থায় দেখতে পায়। তবে চেয়ারটি ঘোরাতেই সে দেখতে পায় সেখানে কোনো এক পাইলটের লাশ পড়ে আছে, যা দেখে তারা সকলে ভীষণ ঘাবড়ে যায় এবং এয়ার হোস্টেস নিজের ব্যালেন্স ঠিক করতে না পেরে সামনে প্লেনের ওই অংশে পড়ে যায় যে অংশে ইঞ্জিন চালু করার সুইচ ছিল, যার ফলে ইঞ্জিন চালু হয়ে যায়। প্লেনের ব্যাকআপ ইঞ্জিন তখনও চলছিল, যার ফলে আশেপাশের সবকিছু সেটা পাখার মধ্যে টানতে থাকে। এয়ার হোস্টেস এখানে কোনো মতে ওই ব্যাকআপ ইঞ্জিন বন্ধ করে। তখন হাউ লক্ষ্য করে সামনেই ওই রেডিও ট্রান্সমিটারটি পড়ে আছে, তাই সে সামনের দিকে এগিয়ে যায় এবং প্লেন থেকে নেমে পড়ে ওই ট্রান্সমিটারটি নেওয়ার জন্য। সেখানে সে অসংখ্য ডিমের ভাঙা অংশ দেখতে পায়। সেই সাথে তার সামনেই ছিল একটা বড় গুহার মুখ। কোনো কিছুকে তোয়াক্কা না করে সে সামনে গিয়ে ওই ট্রান্সমিটারটি হাতে তুলে নেয়। হাতে তুলে পিছে ফিরতেই সে হতবাক হয়ে যায়, কেননা প্লেনের ওই ককপিটের উপর থেকে বেয়ে বেড়াচ্ছিল এক বিশাল আকারের সাপ। তবে এই সাপটি একটু আগে দেখা ওই সাপের মতো অতটা বড় ছিল না। প্লেনের ভেতরে থাকা লোকগুলো যেহেতু সাপকে দেখতে পারছিল না, তাই হাউ সকলকে উদ্দেশ্য করে বলে যে তারা যেন কোনোভাবেই নড়াচড়া না করে। এমন সময় সাপটি সামনের অংশ থেকে প্লেনের ভেতরে হামলা করে। তখন হাউ বাকিদেরকে বাঁচানোর জন্য সাপটির উপর আঘাত করে। এতে করে সাপটি এবার হাউয়ের উপরই আক্রমণ করতে শুরু করে। হাউ কোনোভাবে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। এমন সময় ইউশি সেখানে চলে আসে এবং সাপটির উপর আঘাত করে। এতেও ওই সাপটির কিছুই হয় না, বরং সে ইউশির উপর আক্রমণ করতে যায়। তবে সঠিক সময় হাউ তাকে টেনে প্লেনের দরজার নিচে নিয়ে নেয়। তাদের দুজনের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। সাপটি ক্রমান্বয়ে প্লেনের দরজা সরিয়ে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করছিল। এমন সময় ইউশি দেখতে পায় যে প্লেন থেকে নিচে নেমে এসেছে লিজুন। সে মনে করে লিজুন হয়তোবা তাদেরকে বাঁচাতে এসেছে। তবে লিজুন সেখানে এসে রেডিও ট্রান্সমিটারটি হাতে নিয়ে সেখান থেকে সরে যায়। এরই মধ্যে সেখানে চলে আসে আরো দুটি সাপ। তিনটি সাপ ক্রমান্বয়ে তাদের উপর হামলা করছিল। ইউশি এখানে লিজুনের দিকেই তাকিয়েছিল।
তবে লিজনের এইভাবে তাদেরকে বিপদে ফেলে রাখা দেখে তার ভীষণ কষ্ট লাগে, কিন্তু সে তো জানতোই না যে সে লিজনের ব্যাপারে ভুল ভাবছে, কেননা লিজনের মাথায় তো অন্য পরিকল্পনা ছিল। সে ওই প্লেনের উপর চড়ে ওঠে এবং তার উপরে থেকে জোরে জোরে আওয়াজ করতে থাকে, যাতে করে সাপগুলো তার দিকে এগোতে থাকে এবং ভেতরে থাকা ওই এয়ার হোস্টেস ব্যাক ইঞ্জিন চালু করার মাধ্যমে ওই সাপগুলো ইঞ্জিনের ভেতরে গিয়ে মারা যায়। আর এই ব্যাপারে সে চিৎকার করে এয়ার হোস্টেসকে বলেও দেয়, যা শোনার পর এয়ার হোস্টেস আপ্রাণ চেষ্টা করতে থাকে ব্যাক ইঞ্জিন চালু করার, কিন্তু সে কিছুতেই এটা করতে পারছিল না। এমন সময় পরপর দুটি সাপ ওই প্লেনের ভেতরে থাকা মানুষগুলোর উপর আক্রমণ করতে থাকে। সকলকে মারার পর একটা সাপ পৌঁছে যায় এয়ার হোস্টেস পর্যন্ত। ওই সাপের কারণে এয়ার হোস্টেস বেশ আহত হয়ে পড়ে। তাকে আহত করে সাপ দুটি এগিয়ে যায় লিজনের দিকে। এদিকে একটা সাপ অনবরত চেষ্টা করছিল হাউদের উপর আক্রমণ করার। এমন সময় মারা যাওয়ার আগে এয়ার হোস্টেস কোনো মতে ওই ব্যাক ইঞ্জিনটি চালু করে দেয়, যার ফলে ওই তিনটি সাপই পাখার ভেতরে চলে যায় এবং টুকরো টুকরো হয়ে সেখানেই মারা যায়। পাখার বাতাসে ইউশিও উড়তে শুরু করলে হাউ কোনো মতে তাকে বাঁচিয়ে নেয়। এভাবেই সাপগুলোকে মারার পর এয়ার হোস্টেসও শেষমেশ মারা যায়। পাখা বন্ধ হওয়ার পর লিজুনও ইউশি এবং হাউয়ের সাথে নিচে এসে পড়ে। এখন শুধুমাত্র তারা তিনজনই বেঁচে ছিল। এই সময় লিজুন তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তারা তাকে ভুল বুঝেছে। সে কখনোই ইউই নামের ওই বৃদ্ধ লোকটিকে মারতে চায়নি। সে ওই লোকটির হাতও ছেড়েছিল না, বরং ওই লোকটি নিজেই তাদের বিপদ বুঝতে পেরে নিজের হাত ছেড়ে দিয়েছিল। লোকটি মূলত নিজের জীবন দিয়ে তাদেরকে বাঁচিয়েছিল, লিজুন তাকে মারেনি। একথা শুনে তারা দুজনই নিজেদের ভুল বুঝতে পারে এবং লিজুনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করে। এমন সময় ইউশি লক্ষ্য করে লিজুনের উপরে রয়েছে ওই বিশাল আকৃতির সাপটি। এই সাপটি ছিল এই জঙ্গলের সবথেকে বড় সাপ। হতে পারে এখানে থাকা সব ডিমগুলো তার ছিল। সাপটি এখানে লিজুনের উপর হামলা করে, যা দেখে ইউশি চিৎকার করে কেঁদে ওঠে। তবে হাউ তাকে কোনো মতে সামলে নেয়, কেননা এই মুহূর্তে তাদেরকে নিজেদের বাঁচাতে হবে। তাই সে ইউশিকে নিয়ে দ্রুত প্লেনের মধ্যে চড়ে বসে এবং অপর পাশ দিয়ে চলে যেতে চায়। তবে তখনই সাপটি তাদেরকে ঘিরে ফেলে এবং প্লেনের মধ্যেই আটকে রেখে চারিদিক থেকে চাপ প্রয়োগ করে প্লেনটি ভাঙার চেষ্টা করতে থাকে। ফলে তারা আর এই প্লেন থেকে বের হতে পারছিল না। মৃত্যু তাদের সামনে ছিল। ওই সময় ইউশির দেওয়া লকেটটি দেখে হাউ তাকে প্রশ্ন করে যে এখনো কি সে তার স্মাইল দিয়ে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। ইউশি একথার কোনো উত্তর না দিয়ে বরং একটা মুচকি হাসি দেয়, যা দেখে হাউ যেন শক্তি ফিরে পায়। সে একটি হাতিয়ার তুলে নেয় এবং ইউশিকে বলে যে সে কিছুতেই হার মানবে না, এই যুদ্ধে সে জয়ী হবে। একথা বলে সে প্লেনের একটা অংশে বারবার আঘাত করতে থাকে। আর এভাবেই আঘাত করতে করতে এক পর্যায়ে সে সেখানটা ভেঙে ফেলতে সক্ষম হয়। সে ইউশিকে নিয়ে সেখান থেকে নিচে নেমে আসে। নিচে গড়িয়ে পড়ার সময় সে লক্ষ্য করে প্লেন থেকে ফুয়েল নিচে পড়ছে, যেটা অলরেডি ওই সাপের গায়ে লেগে গিয়েছে। তাই সে ওই ফুয়েল কিছুটা তার ওই লকেটের সাথে লাগিয়ে নেয় আর এরপর দৌড়ে গুহার ভেতরে চলে যায়। দৌড়ানোর সময় সে সেখানে থাকা পাথরের সাথে ওই ফুয়েল সহ ধাতুটি ঘষা দেয়, যার ফলে আগুন উৎপন্ন হয় এবং ওই আগুন সে ছুঁড়ে মারে সাপটির দিকে, যার ফলে সাপের গায়ে আগুন ধরে যায় এবং সাপটি সেখানেই মারা যায়। ওই পুরো অংশ ধরে আগুন ধরে গিয়েছিল। সাপটি পুড়ে যাওয়ার পর তারা সেখানে উঠে দাঁড়ায়। তখনই রেডিও ট্রান্সমিটারে আর্মির কিছু রেস্কিউ টিম যোগাযোগ করতে থাকে, যাদের কথা দ্বারা আমরা বুঝতে পারি যে তারা এই আগুন লাগা স্থানের আশেপাশেই রয়েছে। অর্থাৎ এরপর তারা সফলভাবে হাউ এবং ইউশিকে বাঁচিয়ে নেয়। মুভির শেষ দৃশ্যে আমরা হাউকে দেখতে পাই, যে কিনা এক বক্স কাঁকড়া সমুদ্রের ভেতরে ছেড়ে দেয়। আমরা বুঝতে পারি সে ওই কাঁকড়াগুলোকে নিজের মতো করেই সফল বানাতে চাইছে, যেভাবে এই দুর্ঘটনার ফলে সে নিজেকে জয়ী করার স্পৃহা খুঁজে পেয়েছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আমরা জানতে পারি না হাউ এবং ইউশি এক হয়েছে কিনা, তবে ধারণা করা যায় যে তারা যেহেতু একজন আরেকজনকে পছন্দ করত আর যেহেতু লিজুনের সাথে অনেক আগে ইউশির ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই হয়তোবা তারা এবার এক হয়ে যাবে এবং এক হয়েই নিজেদের জীবনের সকল সমস্যার মোকাবেলা করবে। তো এই গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।